নাম ভূত.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com আজকে শুরু করতে অনেক দেরি হয়ে গেল। ঘড়িতে সময় রাত ১:০৭। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আসলে কিছু করার ছিল না। ইলেকট্রিসিটি যখন শুরু করব শো, ঠিক সেই মুহূর্তেই ইলেকট্রিসিটি চলে গেল এবং ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে, সঙ্গে যেটা হয় আরকি, আ মানে আমরা যে ব্যাকআপটা দিব, সেই ব্যাকআপটার উপরে খুব একটা ভরসা পেলাম না যে কতক্ষণে ইলেকট্রিসিটি আসবে I don't know। মাঝখান থেকে যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো শোটাই ভণ্ডুল হয়ে যাবে। যার কারণে আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি। দেখি কতক্ষণে ইলেকট্রিসিটি আসে, তারপরে আবার শুরু করি। সো সেই কারণেই দেরি, সেই কারণেই সবকিছু। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com এক্সট্রা এপিসোড 20 তে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আজকের এই এপিসোডটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। প্রচণ্ড গরম। আজকে কিন্তু আমরা আসলে ঘরের মধ্যে একটু নয়েজ হতে পারে। আমরা আসলে মানে কি বলবো যে ইলেকট্রিসিটিও এসছে দেরি করে, সুতরাং গরমে কষ্ট পাচ্ছিলাম বলে এসি অন করা। সো সরি ফর দ্যাট। যদি মাফ করে দেবেন। কিছুক্ষণ পরে আমি পরের লিঙ্কে যেয়ে আবার অফ করে দেবো এসি ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আজকে দারুণ, দারুণ সব ঘটনা রয়েছে। আপনারা নিশ্চয়ই ক্যাপশন পড়েই বুঝতে পারছেন। এবং একটা মানুষ কিভাবে হঠাৎ করে অকেজো হয়ে যায় এবং একটা মানুষ হঠাৎ করেই একটা স্বাভাবিক জীবন থেকে হঠাৎ করে কিভাবে ছিটকে পড়তে পারে এবং একটা মানুষের, আমার কাছে খুব অদ্ভুত লাগে এইটাই যে একটা মানুষের জীবন কিভাবে থমকে যেতে পারে। একই দিনে একটা মানুষকে কিভাবে কয়েকবার আক্রান্ত করতে পারে অশরীরীরা বা জিন বা যাই বলেন না কেন, সেটা শুনলে আসলে আজকে অবাক হয়ে যেতে হয়। প্রচুর মানুষ জয়েন করছেন, যদিও মধ্যরাতের বেশি, এখন সময় অনেক বেশি, অনেক লেট করে এসেছি। অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, অনেকে লিখছেন। কিচ্ছু করার ছিল না। ইট ওয়াজ নট ইন মাই হ্যান্ডস। সো আমি খুবই সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া কিছু বলার নাই আমার। মেহেরা ইয়াসমিন আমাদের সাথে আছেন, শাহিন আহমেদ আমাদের সাথে আছেন, তানজিল আহমেদ আমাদের সাথে আছেন, এমডি আল বিপি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নাবিলা আন্না, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ মাহিন আকাশ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মিনহাজ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সজল মজুমদার সৌদি আরাবিয়া থেকে আমাদের সঙ্গে আছেন, সাভার থেকে কিলটন কুমার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, শাওন অন্নবে আমাদের সাথে আছেন, এমডি আতিক, সোহাইল সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এইভাবে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। কোনো কথা হবে না, সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম স্টোরিতে। আশা করি এই ঘটনাটি আপনারা এনজয় করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। এবং আমার মনে হয় যে আপনাদের আজকে যে স্টোরি আমি শোনাবো, সেই স্টোরি খুব একটা খারাপ লাগবে না এবং খারাপ লাগার কথা না আরকি, এবং আপনারা অনেক বেশি এনজয়ই করবেন, আমার এটা বিশ্বাস। তো দেখা যাক আমার বিশ্বাস ঠিক হয় কিনা। যদি ঠিক হয় তাহলে তো ভালোই, আর যদি ঠিক না হয় তাহলে আমাকে মাফ করে দিবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ আনন্দ দেবার। তো যাই হোক, আমি আমাদের অডিও ক্লিপ আজকে না, আজকে তো ইমেইল এপিসোড পুরোটাই আপনারা সবাই জানেন। সো আমরা ইমেইল এপিসোডই আপনাদের জন্য প্লে করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের এতটুকু আনন্দ দিতে পারলে আসলে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে। সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। চলুন শুনে আসি। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Put.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আল্লাহর রহমতে আপনি
আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, এইচএসসি 2022, মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা বলতে যাচ্ছি। প্রথমে বলতে চাই, রাসেল ভাই, বানানের ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ঘটনাটি হচ্ছে 8টি খারাপ জিন এবং একটি ভালো জিনকে নিয়ে। কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। 18 জুন 2022, দিনটি ছিল শনিবার। বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত ক্রিয়েটিভ বায়োলজি অর্থাৎ শুভ ভাইয়ের গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী চিড়িয়াখানার পাশে টেনিস কমপ্লেক্সে। এই অনুষ্ঠান হচ্ছে মূলত বড় ভাইয়া আপুরা যারা 2021 সালে মেডিকেলে চান্স পেয়েছেন তাদের জন্য। বলে রাখি, টেনিস কমপ্লেক্সটি আমার মেস থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 10টা 20 বেজে যায়, যে কারণে আমি কোনো রিক্সা না পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হাঁটতে শুরু করি। মিনিট 10 হাঁটার পরে মেইন রাস্তায় চলে আসি। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পাই। অটোতে কিছুক্ষণ যাওয়ার পরে নেমে যাই। এখানে আমাকে রিক্সা নিয়ে মেসে যেতে হবে, কিন্তু দুঃখের কথা 15 মিনিট বসে থাকার পরেও কোনো রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করি। 5 মিনিট হাঁটার পরে একটি অটো পাই। অটো ফাঁকা ছিল, তবুও আমাকে নিতে চাচ্ছিল না। আমি অটো মামাকে বললাম, মামা প্লিজ নিয়ে চলেন, খুব বিপদে পড়ে গেছি, অনেকক্ষণ থেকে কোনো গাড়ি পাচ্ছি না। অনেক কথা বলার কারণে তিনি আমাকে নিতে রাজি হলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি আমাকে নামিয়ে দিলেন। তারপরে রিক্সা নিয়ে মেসে এসে ম্যানেজারকে ফোন দিলাম। রাত তখন 11টা। আমার মেস 10টা 20 বন্ধ হয়ে যায়। ম্যানেজারকে ফোন দিলাম, কিন্তু তিনি ফোন ধরে কেটে দিলেন। তারপরে আর ফোন ধরলেন না। আমি কোনো উপায় না পেয়ে আমার রুমমেটকে ফোন দিলাম। সে ম্যানেজারের কাছে গেলেও ম্যানেজার গেট খুললেন না। 30 মিনিট গেটের বাইরে দাঁড় করিয়ে রাখার পর গেট খুললেন। মেসে আসার পরে 30 মিনিট দাঁড় করিয়ে রেখে যা বললেন এবং বললেন যে তোমার সিট ক্যান্সেল। আমি আমার রুমে আসলাম রাত 12টার দিকে। আপনারা বলবেন, এগুলো বলছি কেন? এগুলো তো সাধারণ ঘটনা। কিন্তু না, এগুলো স্বাভাবিক কোনো ঘটনা ছিল না। ঘটনার মাঝামাঝি সব বুঝতে পারবেন এগুলো বলার কারণ কি, যার কারণে আমি মেসেঞ্জারে আমার ফ্রেন্ড বড় ভাইদের মেসে সিট আছে কিনা জানতে শুরু করলাম। একটা বড় ভাইয়ের মেসে সিটও পেয়ে গেলাম। ফোনটা রেখে ঘুমোতে গেলাম, কিন্তু হাত পায়ের ব্যথাতে ঘুমাতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠলাম। দুপুর পর্যন্ত ভালোই ছিলাম, কিন্তু সমস্যা শুরু হলো দুপুরে খাওয়ার পর থেকে। 2:30 আমার ফিজিক্স প্রাইভেট ছিল জাহিদ ভাইয়ের কাছে, কিন্তু আমার শরীরের অবস্থা এত খারাপ যে বিছানা থেকে উঠতে পারলাম না। ঘুমিয়েছিলাম। ঠিক সন্ধ্যার দিকে স্বপ্নে দেখলাম একটা আপু আমাকে ডাক দিচ্ছেন। স্বপ্নের মধ্যে আমি উঠলাম। উঠে আমি তো অবাক, আমি বড় হয়ে গেছি। আমার যতটা মনে হয় 28 বছর হবে। আপু বলছে, তুমি চাকরি পেয়েছো? তারপরে আমি স্বপ্নে দেখি আমার মা, বাবা, নানা, নানি এবং দাদিকে হজে পাঠিয়েছি চাকরির টাকা দিয়ে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। আমি স্বাভাবিকভাবেই স্বপ্নটা মনে করলাম। তারপরে আমার শরীরে জ্বর আসলো। শরীর মনে হচ্ছে জ্বরে পুড়ে যাবে। আমার রুমমেট ওষুধ দিলেন, তো দিলাম না। মনে করলাম কোনো ব্রণ ট্রণ হবে। শরীরে জ্বর আর হাত পা ব্যথা, যার কারণে কিছুই খেতে পারিনি। সন্ধ্যার দিকে ডাক্তার মামাকে ফোন করলাম। তিনি আমাকে আমার শরীরে যেগুলো বের হয়েছে তার ছবি দিতে বললেন। আমি মেসেঞ্জারে হাতে তোলা ফটো সেন্ড করলাম। তিনি আমাকে ওষুধ লিখে দিলেন এবং বাসায় চলে যেতে বললেন মেস থেকে। আমি আমার মাকে বাসায় যাওয়ার কথা বলার জন্য ফোন দিব, এমন সময় মায়ের ফোন আসলো। আমি আমার মাকে বাসায় যাওয়ার কথা বলার আগেই তিনি বললেন, বাসায় চলে আসো সকালের বাসে। আমি ঘুমোতে ঘুমোতে রাত 12টা বেজে গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি একা হয়ে গেছি। এমন স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। মোবাইলে সময় দেখলাম রাত 2টা। ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার সকাল 6টার সময় বাস ছিল। 5:30 বা 5:40 হবে মনে হয়। এমন সময় ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে, যার কারণে বাস মিস করলাম। আপনারা ভাবতে পারেন এগুলো তো স্বাভাবিক বিষয়, কিন্তু এগুলো মোটেই স্বাভাবিক বিষয় না। ঘটনার মধ্যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং স্বপ্নের ব্যাখ্যা পেয়ে যাবেন। 2 দিন থেকে কিছু না খাওয়ার জন্য আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি আমার বন্ধু আব্দুর রহমান রাজুকে ফোন দিয়ে বললাম, মামা আমি খুব অসুস্থ, 200 টাকার মতো ফল নিয়ে আয় আমার মেসে, সাথে একটা বাদামি লেবু নিয়ে আসিস। 10টার দিকে আমার বন্ধু আসলো। আরেকটা কথা, আমি সকালে উঠে ব্রাশে পেস্ট লাগিয়ে রেখেছিলাম। ব্রাশ করার মতো শক্তিই ছিল না, শুধু পানি দিয়ে মুখ ধুলাম। ফল নিয়ে আসার পরে 2টা লিচু, একটা কলা খেলাম এবং শরীরে একটু শক্তি পেলাম। আমার বাস ছিল 1টার দিকে। আমার বন্ধু বলল, তোকে বাসে উঠিয়ে দিয়ে
তারপরে মেসে যাব। কিন্তু তখন আমার শরীরের অবস্থা ভালো হয়ে গেছে, যার কারণে সাহস করে বললাম আমি যেতে পারবো। আমার বন্ধু 11টার দিকে চলে গেল তার মেসে। অবাক করা ব্যাপার, আমার বন্ধু চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার অবস্থা করুণ হতে শুরু করলো। আমি বাসে থাকতে পারছিলাম না, আমি শুয়ে পড়লাম। আমি বিছানা থেকে উঠতে পারছি না। কোনো মতে বিছানা থেকে উঠে ব্যাগ গুছিয়ে আবার শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছে আমি আজ বাসায় যেতে পারবো না। কোনোভাবে উঠলাম বিছানা থেকে, ব্যাগ নিয়ে মেসে এসে দাঁড়ালাম। একটা রিক্সা পেলাম যেখানে 10 টাকার ভাড়া 20 টাকা নেবে। আমি কোনো উপায় না দেখে উঠে বসলাম রিক্সায়। মেইলের বাস কাউন্টারে গেলাম। আমার কাছে 500 টাকার মতো নোট ছিল, যার কারণে টিকিট দিল না। বলল যে টিকিটের টাকা ভাঙতি করে নিয়ে আসো। 3-4টা দোকান দেখলাম টাকাটা ভাঙানোর জন্য, কিন্তু পেলাম না। অবশেষে গেলাম বিআরটিসি কাউন্টারে, সেখানে সেম কথা বলল। এমন সময় একটা হেল্পার কাউন্টারে থাকা লোককে বলল, ওস্তাদ আপনি টিকিট দেন, আমি ভাঙিয়ে দেব। 500 টাকাটা আমি হেল্পারকে দিলাম আর কাউন্টারের মাস্টারের কাছ থেকে টিকিট নিলাম এবং টাকা ফেরত নিলাম। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে একটা ধুলাওয়ালা সিঁড়ির ওপর বসে পড়ি। এরপরে যা ঘটল আমি শুনেও অবাক হয়ে যাবেন আপনি রাসেল ভাই। আমি যে 500 টাকাটা দিয়েছিলাম, হেল্পার নিয়ে এসে বলছে, ভাই এই টাকাতে কালি থাকার কারণে কেউ নিতে চাচ্ছে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি টাকাতে কোনো কালি দেখতে পেলাম না। আমি বললাম, ভাইয়া কালি কোথায় পেলেন? বলছে, তোমার চোখের সমস্যা, এগুলো কি কালি না? আমি পরিষ্কার 500 টাকার নোট দেখতে পাচ্ছিলাম। তিনি কয়েকজনকে ডাক দিয়ে দেখালেন টাকাটা সবাই বলছে কালি লেগে আছে। আমি বললাম, ভাই প্লিজ একটু ম্যানেজ করেন, আমি অসুস্থ, দাঁড়াতে পারছি না। তিনি আমার কথা শুনে আর কিছু বললেন না। বাসের মধ্যে ঘটল আর এক কাহিনী। আমার পাশে এক মহিলা বসেছিল, তার কোলে একটা বাচ্চা ছিল। বাচ্চাটা আমার দিকে একবার তাকিয়েই কান্না শুরু করে দিল, চুপ করতেই চাচ্ছে না। বাসের সবাই আমার দিকে তাকিয়ে কেমন যেন তাকিয়ে আছে। বাস থেকে নেমে একটা ভ্যান নিলাম। ভ্যানেও একটা বাচ্চা ছিল, আমার দিকে তাকিয়ে কান্না শুরু করে দিল। কিন্তু ভ্যানের লোক কিছু বুঝতে পারেনি। কি যে হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। বাসায় পৌঁছতে 5:30 বেজে গেল। বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই, তালা মারা। আসলে আমাদের এলাকায় বন্যার কারণে সব ধান ডুবে যাচ্ছে, যার কারণে সবাই ব্যস্ত হয়ে কিভাবে ধান কেটে বাসায় নিয়ে আসবে সেই চেষ্টায় মশগুল। কিছুক্ষণ পরে আমার বাসার লোকজন আমাকে শরীরে ফুলের তেল মাখিয়ে দিলেন। এমন সময় আমার শরীরটা কেঁপে উঠল। সন্ধ্যার দিকে আমাকে নিয়ে যাওয়া হলো কবিরাজের কাছে। এখানে যাওয়ার পরে আমার বিষয়গুলো ক্লিয়ার হতে থাকে। কবিরাজ আমার মধ্যে থাকা জিনগুলোকে তার সামনে হাজির করে। আমি এর কিছুই বুঝতে পারিনি প্রথমে। কবিরাজ যেভাবে বলছে সেভাবেই বলছি। ফুলের তেল মাখালি কেন আমাদের? আমি বুঝতে পারলাম কেন আমার শরীর কেঁপে উঠেছিল। আসলে ওই সময় আমার শরীরে জিনরা ভর করেছিল। কবিরাজ, তোরা অনেক বড় ভুল করেছিস রে। তোদের সাহস কিভাবে হয় আমার কাজে বাধা দেওয়ার? আমার মা বলছে, আপনার কাজে আবার বাধা দিলাম কিভাবে? কবিরাজ, তোরা বাধা দিসনি, কিন্তু তোদের প্রতিবেশী দিয়েছে, যার ফল সবাইকে ভোগ করতে হবে। তোদের কাউকে ছাড়ব না, কেউ বাঁচতে পারবি না। মা বলছে, দেখেন ভাইয়া, ভুল যেহেতু হয়েছে, কি করলে আমার সন্তানের শরীর থেকে চলে যাবেন সেটা বলুন। কবিরাজ বলল, পারবি দিতে 5টা ডাব, 1 ছড়া কলা। মা বললেন, ঠিক আছে দিয়ে দেব, সমস্যা নেই। তবে তারপরে কবিরাজ বোতলে থাকা সরিষার তেল পড়ে দিলেন এবং 1 কলসি পানি দিয়ে সকালে নিয়ে যেতে বললেন। আরও বললেন, জ্বর আমাদের হাতে না, জ্বরের জন্য হোমিও ঔষধ খাওয়াতে। কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। মা আর দাদি গেল ঔষধ আর কলা কিনে আনতে। আমি রুমে শুয়ে আছি, এমন সময় আমার আব্বার গলা শুনতে পেলাম। কোনো এক বড় ভাইয়ের সাথে কথা বলছে। বড় ভাই বলছে, বসন্তের জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেলেই হবে। এগুলো কবিরাজকে দেখানো ভণ্ডামি, কিছু হবে না কবিরাজকে দেখিয়ে, শুধু শুধু সময় নষ্ট। তখন আমি কেন যেন খুব রাগ অনুভব করলাম। আমার কেন যেন মনে হচ্ছে তেল পড়া মাখলেই ভালো হয়ে যাবে। আমি শুয়ে আছি, আমার শরীরে হাত বুলাচ্ছি, আর কি যেন বলছি বুঝতেই পারছি না। এমন সময় আমার ফুপু আসলো, আমাকে ডাক দিল মনে হলো, কিন্তু আমি কোনো উত্তর দিলাম না। আমার আব্বা আমার রুমে এসে নামাজ পড়তে ঢুকলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি হাত বুলিয়ে চলেছি শরীরে, আর কি যেন বলছি বিড়বিড় করে। আমার হাত পা কাঁপছে। এমন সময় আব্বার নামাজ পড়া শেষ হয়েছে। সে সময় মা দাদি ওষুধ আর কলা নিয়ে চলে এসেছে বাসায়। এমন সময় আমি অনেক জোরে চিৎকার দিয়ে বলে উঠি, যা বলছি তারপরে কোনো ঘটনা আমার আর মনে নেই। পরের ঘটনাগুলো আমি ঠিক হয়ে যাওয়ার পরে মা, ফুপু এবং দাদিদের কাছ থেকে শুনেছি। তারা যেভাবে আমাকে বলেছে সেভাবে বলার চেষ্টা করছি।
আমি চলে যেতে বলেছি না তোদের? ফুপু বলছে, কাকে চলে যেতে বলেছ? আমি, তোরা এসেছিস কেন? 8 জন মিলে একজনকে কষ্ট দিতে লজ্জা লাগে না তোদের? যা বলছি কিরে, শুনতে পাস না? তোদের কি আল্লাহর ভয় নেই? মরবি, আল্লাহর দোহাই লাগে চলে যা। আবার আমি নিজে নিজেই আমার ইচ্ছাগুলো পূরণ করলেই চলে যাব। তারপরে আবার বলে উঠি, সব পেয়ে যাবি কালকের মধ্যে। তারপরে নাকি আমি সবাইকে দরুদ পড়তে বলি এবং বলি 5 মিনিটের মধ্যে সবাই চলে যাবে। আমার হাত পা কেঁপেই চলেছে। 5 মিনিট পরে আমি নাকি ঠিক হয়ে যাই। ফুপু বলে, তুমি কে? আমি বলি, আমি আপনার মায়ের কাছে ছিলাম। আপনার মা মারা যাবার পরে এর শরীরে এসেছি। সেই সময় অনেকে আমাকে আসে দেখতে। আমি বললাম যে মাথার কাছে মাছ ও ভাত রান্না করতে। রুমে শোকেসের ওপর লিচু ছিল, আমি না দেখেই সবাইকে একটা করে দিতে এবং বাবা মাকেও দিতে বলি। এমন সময় আমার বন্ধু আসে, আমি তাকে না দেখেই বলি, মুস্তাফিজুর, আমার সাথে ভাত খেয়ে যাবি বাসায়। আমার চোখ তখনও বন্ধ হয়ে আছে, তারপরেও নাকি আমি আর কিছু বলিনি। মাছ আর ভাত রান্না হলে মা আমাকে ডাক দেন। তারপর নাকি আমি বিছানা থেকে উঠে সাবান দিয়ে হাত ধুয়ে অজু করে এসে আমার মাকে সালাম দিই। তারপরে মাছের মাথা দিয়ে ভাত খাওয়া শুরু করি। এমনভাবে নাকি ভাত মাখাচ্ছিলাম, মনে হয় কয়েক হাজার বছর কিছু খাইনি। খেতে দীর্ঘ 12 বছর পরে আবার সেই হাতের রান্না খেলাম, এটা বলি। অর্ধেক খাওয়ার পরে বলি বাকিগুলো পুকুরে ফেলে দিতে। তারপরে আবার সালাম দিয়ে শুয়ে পড়ি। কয়েক ঘন্টা ঘুমানোর পরে আমি বমি করে দিই। বমি করার পরে আবারও জ্ঞান ফিরে আসে। আমার মাকে বলি, কি হয়েছিল আমার, দিয়ে কান্না শুরু করে দিই। সকালে মনে হচ্ছিল ঠিক হয়ে গেছি, বসন্তগুলো ভালো হয়ে গেছে, কিন্তু বিকেলের দিকে আবার আমার শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করলো। আমি বসে থাকবো তারও শক্তি পাচ্ছিলাম না। তখন আমার দাদি কবিরাজ ডাকলেন। কবিরাজটা হচ্ছে আমার গ্রাম সম্পর্কের কাকি। তিনি আমাকে দেখে বললেন, সন্ধ্যার পরে আসবেন, আসন করবেন। এদিকে আমার অবস্থা খুব খারাপ। রাত 8টার দিকে কবিরাজ কাকি আসন করলেন, সবাইকে মিলে আমাকে ধরে সামনে নিয়ে গেলেন। তখন তার উক্তি ছিল, এইরকম তোরা করছিস কেন? আমার দাদা তো রেগে গেছে। আমার মা কি করেছে বলবেন তো? কবিরাজ তখন বলল, 5টা দাব একসাথে কেন খাওয়াসনি? একটা একটা করে দিয়েছিস কেন? রাগে গলায় বললেন। মা বললেন, আমরা তো জানি না একসাথে দেয়া লাগবে। কবিরাজ বললেন, আমি পানি পড়া দিলে খাবে? আমি বলে সায় দিলাম। কবিরাজ পানি পড়া দিলেন এবং আমাকে 1 গ্লাস খাইয়ে দিলেন। তারপরে আমার জ্ঞান ফিরে আসলো। শরীরে কোনো জ্বর নেই, হালকা লাগছে শরীরটা। রাতে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম মাইকে প্যারিস মুরগি 210 টাকা কেজি। তখন মনে হলো আমি প্যারিস মুরগি খাবো। মাকে ডাক দিয়ে বললাম প্যারিস মুরগি খাওয়ার কথা। মা তাই করলেন। মা রান্না করার পরে আগে 2টা মাংস দিলেন লবণ দেখার জন্য। 2টা মাংস খাওয়ার কিছুক্ষণ পরে আমার মা ভাত খাবার জন্য বললেন এবং আমি বললাম যে এখন খাবো না, পরে খাবো। মা চলে গেলেন ধান দেখার জন্য। আমার শরীরের অবস্থা ভালো থেকে খারাপ হতে শুরু করলো। জ্বরে পুড়ে যাচ্ছে আমার শরীর। মা ধান নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন। নিজেরই খুব খারাপ লাগছিল বারবার ডাকতে। মাকে ডাক দিলাম। আমার অবস্থা দেখে কবিরাজ কাকিকে ডাকতে গেলেন। কবিরাজ আমাকে দেখার পরে বললেন যে তিনি সন্ধ্যায় এসে আসন করবেন। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরে কবিরাজ আসলেন এবং আমাকে আসন করলেন। আমাকে আসনের মধ্যে নিয়ে বসালেন। সবাই মিলে আমাকে কবিরাজের সামনে বসালেন। সেই সময় আমি নিজে আমার জ্ঞানের মধ্যে ছিলাম না, যার কারণে এই কথা মায়ের কাছ থেকে শুনেছি। যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। কবিরাজ বলছেন, তোরা কোনো কাজ করছিস? শাবককে মাত্র 2টা মাংস দিয়েছিস খেতে। আমার দাদা তো রেগে আগুন হয়ে গেছে, এই এখন একে মেরে ফেলবে। মা বললেন, কাঁধে কাঁধ গলায়, আসলে আমি তো কিছু জানি না, সম্পূর্ণ মাংস দেয়া লাগতো, এখন কি উপায়? কবিরাজ বললেন, আমার দিকে তাকিয়ে দাদা কি করলে খুশি হবা এটা বলতে আমাকে জিজ্ঞেস করলেন। অর্থাৎ আমার দিকে কবিরাজ তাকিয়েই বললেন, দাদা কি করলে তুমি খুশি হবে? আমি বললাম, রসমালাই এবং 1টি মুরগির মাংস খাবো। কবিরাজ তাহলে বললেন, তাহলে তুমি চলে যাবে? আমি বললাম, যাব, শাবক সুস্থ হয়ে যাবে। কবিরাজ আমাকে ঝেড়ে দিয়ে শুয়ে পড়লেন। কবিরাজ আমাকে ঝেড়ে দিয়ে শুইয়ে দিলেন। রসমালাই আনা হলো এবং মুরগির মাংস রান্না করার পরে আমাকে ডাক দেয়া হলো। আমি উঠলাম, উঠে রসমালাই খেতে শুরু করলাম এবং বিশ্বাস করেন আমি প্রায় আধা কেজি রসমালাই খেয়েছি এবং সময় লেগেছে মাত্র 1.5-2 মিনিট এবং মাংস 700-800 গ্রাম 4-5 মিনিটের মধ্যে খেয়ে ফেলেছি। অথচ আমি 4 দিন থেকে কিছুই খেতে পারিনি। সবাই আমার খাওয়া দেখে অবাক।
খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর এমন স্বপ্ন দেখি যে ঘুমোতে পারি না। স্বপ্নে দেখি একটা অবয়ব আমাকে অনেকগুলো কিসের যেন কাগজ দিয়ে বলছে যে সবার বাড়ি বাড়ি দিয়ে আসতে। আমার সঙ্গে একটা লোকও আছে। আমি তার কথা মতো বাড়ি বাড়ি কাগজ পৌঁছে দিতে থাকি। শেষ কাগজটা যাকে দিই তিনি একজন মহিলা তান্ত্রিক। তিনি আমাকে বলছেন, তোর সাহস তো কম না, তুই আমার পরিবারের ক্ষতি করতে চাচ্ছিস। আমি মনে মনে ভাবলাম আমার সাথে খারাপ কিছু হতে চলেছে। আমি তান্ত্রিক মহিলাকে বলি, দাদি এক গ্লাস পানি হবে, খুব পিপাসা পেয়েছে। যেই তিনি পানি আনতে গেছেন অমনি আমি দৌড় দিয়েছি। আমার ঘুম ভেঙে গেছে। আবার ঘুমাই। যখন তখন সেই অবয়বকে দেখতে পাই এবং তারা আমাকে বলে যে তোকে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তাদের পেছন পেছন গেলাম। সেখানে গিয়ে আমি খুব ভয় পেয়ে গেলাম। পুরো শরীরটা মৃত মানুষে ভর্তি। সাদা কাফনের কাপড় পরে সবাই হাঁটাচলা করছে আর মরণ খাটলিতে শুয়ে আছে। কারো কারো মুখ দেখা যাচ্ছে না। আবার সেই মহিলা তান্ত্রিকের সাথে দেখা। ভয়ে আমার শরীর কাঁপছে। আমি ভেবে নিয়েছিলাম আমার জীবন মনে হয় আজ শেষ। এমন সময় আমি চিৎকার দিয়ে উঠি, বাঁচাও বলে। আমার মা আমার রুমে শুয়েছিলেন। তিনি বললেন, কি হয়েছে? আমি বললাম, কিছু না, কারণ আমি চাচ্ছিলাম না যে আমার মা আমার জন্য টেনশন করুক। এভাবে সারা রাতে অনেক স্বপ্ন দেখছিলাম। সবগুলো বলে স্টোরি শেষ হয়ে যাবে। অবাক করা বিষয় হলো যতবার স্বপ্ন দেখছি স্বপ্ন শেষ হলেই ওয়াশরুমে যাওয়া লাগতো। সেই রাতে 25-30 বার ওয়াশরুমে গিয়েছি। সকালে উঠে আমি অনুভব করলাম আমার শরীর সুস্থ হয়ে গেছে এবং বসন্তগুলোও ভালো হয়ে গেছে। সেদিন দুপুর 12টার দিকে স্বপ্নে সেই অবয়বটা আমাকে বলছে যে তোকে ভালো করে দিলাম। তারপরে বেশ কয়েকজন মিলে আরও মানুষের শরীরে প্রবেশ করলো। যেই তারা মানুষটার শরীরে প্রবেশ করলো আমার মতো সেই মানুষগুলোর শরীরেও বসন্ত বের হয়ে গেল। ঘুম থেকে উঠে গোসল করলাম। আমি অনেক আনন্দে আছি যে ভালো হয়ে গেছি। সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। বিকেলের দিকে আবার জ্বরে বিছানাও গরম হয়ে যাচ্ছে। শুয়ে থাকতে পারছি না। বসে থাকার শক্তি হারিয়ে ফেলেছি। সন্ধ্যার দিকে আবার কবিরাজ আসলেন এবং আসন তৈরি করলেন। আমাকে নিয়ে যাওয়া হলো। কবিরাজ বললেন, কে কে আছিস, বের হয়ে আয় তো। কিরে, শুনতে পাস না? শাবকের শরীর থেকে নেমে আয়। কবিরাজ বলছেন, আয় বলছি। আমি বললাম, বল। তোদের না সব ইচ্ছা পূরণ করা হয়েছে, তাহলে শাবককে ছেড়ে যাচ্ছিস না কেন? আমি বললাম, এগুলো আমার খাওয়া, যে আমি খেয়ে গেছি। আমার খাবার আমি খাইনি, যে খেয়েছে সে চলে গেছে। কবিরাজ বললেন, আছিস এখন কয়জন? আমি বললাম, 7 ভাই 7 জন। 7 ভাই বোন আছি আমরা। কবিরাজ বললেন, কয় ভাই বোন তোরা? আমি বললাম, 6 ভাই 1 বোন। কবিরাজ বললেন, কিভাবে এসেছিস শাবকের শরীরে? যেখানে যেখানে ধরেছে সেগুলো বললাম। কবিরাজ, এখন কি করলে তোরা শাবকের শরীর থেকে চলে যাবি তাই জিজ্ঞেস করলেন। আমি বললাম, রসমালাই 300 গ্রাম, আঙুর 200 গ্রাম, খেজুর এবং 5টা ডাব, 1 ছড়ি কলা আর মাংস খাবো, তাহলে ছেড়ে চলে যাব। কবিরাজ বললেন, এগুলো দিলে চলে যাবি তো, না মিথ্যা বলছিস? আমি বললাম, চলে যাব। কবিরাজ তখন বললেন, শাবক ভালো হবে কিভাবে? আমি তখন নাকি বললাম, আমরা ভালো করে দেব। কবিরাজ বললেন, কথাগুলো মনে থাকে যেন। আমি বললাম, কবিরাজ চলে গেলেন। আমি বলি, কোথায় কোথায় ধরেছিল? প্রথমে 5 মিনিট হেঁটেছিলাম, সেখানে ধরেছে 2 জন। যেখানে 15 মিনিট দাঁড়িয়েছিলাম সেখানে 2 জন। যে অটো আমাকে নিতে চাচ্ছিল না সেইখানে 2 জন। আর মেসের গেটের সামনে 30 মিনিট দাঁড়িয়েছিলাম, সেখানে 2 জন। মোট 8 জন। পরের দিন সকালে শরীরের খারাপ অবস্থা। আমার পাশে আমার দাদি আর কাকি বসে আছে। হঠাৎ আপু আপু বলে চিৎকার করতে থাকি এবং তারপরে আমার আর কিছু মনে নেই। এগুলো দাদি আর কাকির কাছে শুনেছি। যেভাবে শুনেছি সেভাবেই বলছি। আমি নাকি বলেছিলাম, আসসালামু আলাইকুম। দাদি বলেছেন, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি তখন বলেছি, আমি হচ্ছি একজন মহিলা জিন। আমি এর শরীরে আছি 12 বছর থেকে। আমি আছি এখানে। আগে দাদির শরীরে ছিলাম। সে আমার নানির মতো ছিল, খুব ভালো মানুষ ছিল। তিনি মারা যাবার পরে আমি এর শরীরে আসি, কিন্তু কোনোদিন দেখা দিইনি। প্রথম দেখা দিয়েছেন রবিবার সন্ধ্যায় স্বপ্নে। সেখানে আপনাকেও দেখিয়েছিলাম। আমি অনেক কষ্ট করে রাজশাহী থেকে বাসায় নিয়ে এসেছি। খারাপ জিনগুলো তাকে বাসায় আনতে দিত না, যার কারণে অনেক চেষ্টা করছে তারা, কিন্তু আমি সব চেষ্টাতে পানি ঢেলে দিয়েছি। তারা চাইছিল যে আমি যেন রাজশাহীতেই থাকি। দাদি বললেন, তুমি সব সময় থাকলে খারাপ জিনগুলো এর কোনো ক্ষতি করতে পারবে না। আমি বললাম, আমি থাকতে চাই, কিন্তু ওরা কয়েকজন আছে যার কারণে আমি একে দিয়ে বমি করিয়ে দেই, আমাকে চলে যেতে হয়। আপনি কাজ করেন, একটা লেবু আর কিছু লেবুর পাতা আনেন। কাকি, আমার পাগুলো ব্যথা করছে, কি করলে ভালো হবে? আমি নাকি বলেছি, আমাকে দেখে আপনার কি কবিরাজ মনে হয়? সন্ধ্যার দিকে বমি হয়ে গেল। আমি নিজের জ্ঞান ফিরে পেলাম। আমার শরীরের অবস্থা এতটা খারাপ যেন মারা যাব। খুব ভয় লাগছিল। শরীরে 104 ডিগ্রি জ্বর। শরীর তাপে বিছানা গরম হয়ে যাচ্ছে। আমি অঝরে কান্না করে চলেছি। আমার অবস্থা বলে বোঝানো যাবে না।
যারা দেখেছে শুধু তারাই বুঝতে পারবে কতটা ভয়াবহ ছিল। আমার ফুপু আরেকটা কবিরাজের কাছে ফোন দিলেন। আমি বুঝতে পারছিলাম যে মানুষ ছাড়াও আরও অনেক কেউ আছে। মাঝে মাঝে খাট ঝাঁকি দিচ্ছে, যেগুলো খেতে চলে চেয়েছিলাম আমাকে খাওয়ানোর চেষ্টা করেছে। এত 5টা ডাব কেটে বড় একটা মগে দেয়া হয়েছে, অর্ধেক ডাব 5টা খেজুর খাওয়ার কথা ছিল, আমি খেয়েছি। আমার অবস্থার অবনতি হয়েই চলেছে। মনে হচ্ছে আমার শরীরের তাপমাত্রা 104 ডিগ্রির বেশি হয়ে গিয়েছিল। রাত 11টা বাজে কবিরাজ কাকিকে ডাকা হলো। তিনি এসে আবার আসন করলেন, সবাই মিলে ধরে আমাকে নিয়ে গেলেন। আমি বলছি, কাকি এগুলো কাউকে খাওয়ালে যেন আমি ভালো হয়ে যাব, এই ব্যবস্থা কাঁদো কাঁদো গলায় বললাম। তিনি বললেন, এটা তো হয় না বাবা। আমি তাকে অনেক জোরাজুরি করে বললাম। তিনি বলছেন, আচ্ছা দেখছি। তিনি একটি কালো সুতার রিল চাইলেন, সুতার রিল দেয়া হলো। তিনি তার মাঝে জিন হাজির করলেন এবং আমাকে বললেন, আমি খেলে তোমাদের লাভ কি হবে? তাহলে একটা কাজ করো, তোমরা আমার শরীরে আসো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক দিলাম। তিনি আমার হাতের মাথা রাখলেন এবং বললেন, চলে আসো। আমি আমার মাথা 3বার মোচড় দিলাম। তারপরে আমার পুরাই অবাক, আমার শরীরে কোনো জ্বর নেই, শরীর পুরো সুস্থ হয়ে গেছে। কবিরাজ বললেন, খেতে খেতে বললেন, এগুলো 7 দিনের বাসি খাবার, এগুলো দিয়েছ কেন? রাগি রাগিভাবে বললেন। আমার মা বললেন, আসলে বুঝতেই তো পারছেন, গ্রাম এলাকায় টাটকা ফল পাওয়া যায় না, আর আমরা তো মানুষ জাতি, তাই বুঝতে পারিনি এগুলো বাসি। 500 গ্রাম রসমালাই 1 মিনিটে খেয়ে শেষ করে দিলেন। খাওয়ার সময় বলছেন যে কেউ কি আছে নাকি আমার খাওয়া দেখছে সবাই। তিনি আমার দাদিকে বললেন, খাবি খাবি? আমার দাদির দিকে খেজুর বাড়িয়ে দিলেন। তিনি কিছু জিনিস খেলেন, দিয়ে কালো একটা কি যেন পড়ে ফু দিয়ে আমাকে বেঁধে দিলেন কালো একটা কিছুটা, এবং চলে যাচ্ছি বললেন। তিনি শরীরে রেখে গেলেন যেন আমার বসন্তগুলো ভালো করে দেন। কবিরাজ চলে গেলেন, আমি শুয়ে পড়লাম। রাতে আমার শরীরের বসন্তগুলো ভালো হতে থাকলো। কোমরের কাছে একটু জায়গা বাদে সব ভালো হয়ে গেল। এমন সময় ফজরের আজান দিল। সে আমাকে বলল, চলে যাবে। আমি বলছি, ঠিক না করে দিয়ে যাওয়া যাবে না। তারপরে আর কিছু মনে নেই। সকালে উঠে দেখি সেগুলো সব ভালো হয়ে গেছে। দুপুরে আমাকে মাংস দেওয়া হলো। খাওয়ার পরে ডায়রিয়া শুরু হয়ে গেল। ওষুধ খাওয়ার দিক পরে ঠিক হয়ে গেল। আসলে মাংসটা ছিল ফ্রিজের, যার কারণে ডায়রিয়া হয়েছিল। আমার শরীরে থাকা জিনটা এরকমই তথ্য দিয়েছিল। পরে শুনতে পেয়েছিলাম কবিরাজ কাকির 2 দিন ধরে ডায়রিয়া ছিল। 2 দিন পরে কবিরাজ কাকি আসলেন, আসন তৈরি করলেন। আমি গিয়ে মাথায় হাত রাখলেন আমার, এবং মাথা মোচড় দিলেন। তারপরে কবিরাজ আমার শরীর বন্ধ করে দিলেন এবং একটা জিন আমাকে দেখাশোনা করার জন্য আমার বাড়িতে রেখে গেলেন। আমার মা কবিরাজকে বললেন যে ভালো মেয়ে জিনটা যেটা, সেটাকে রেখে দিতে হবে। এর মাধ্যমে আমার জীবনের কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মা, কবিরাজ কাকি, আব্বা এবং দাদিকে। ধন্যবাদ রাসেল ভাইকে, সকল ভূত.com-এর লিসেনারদের এত কষ্ট করে আমার লং স্টোরি শোনার জন্য। ঘটনাটি লিখতে 10 ঘন্টার মতো সময় লেগেছে। সামনে এইচএসসি এক্সাম, সিলেক্ট না হলে আমাকে জানাবেন, সব শ্রম বরবাদ হয়ে যাবে, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি আপনাকে বলবো যে লেখার সময় আরেকটু সাবধান হবেন। লেখার মধ্যে আসলেই বানান এবং শব্দ এবং বাক্যগত অনেক ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো বাদ দিলে ঘটনাটা ভালোই বলা যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। ঘড়িতে সময় রাত 1:35। আমি রাসেল আছি সাথে, এবং আজকে দেরি করে শুরু করেছি, বাট আপনারা এখনো পর্যন্ত আছেন রাত জেগে আমার সঙ্গে এবং শুনছেন আমাকে। এটা একটা অনেক বড় ব্যাপার, এবং আশা করছি পুরোটা সময় আমার সঙ্গেই থাকবেন। যদি থাকেন তাহলে খুবই খুশি হব। এবং আমি মনে করি যে আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে। আমি দেখতে পাচ্ছি যে লাভ ফ্রম বরিশাল, মুসা আমাদের সাথে আছেন দেওয়ানগঞ্জ থেকে। শুনে খুব ভালো লাগলো ঘটনাটা। মোহাম্মদ নূর আমাকে জানিয়েছেন
জানিয়েছেন। ইরফান আহমেদ জানিয়েছেন, ভাই অনেকক্ষণ অপেক্ষা করার পর করতে পারলাম না, সব কমেন্ট চলে যাচ্ছে। মহন্ত আশ্বাস, তার মানে বুঝতে পারছি ওভারঅল সবার কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। ইয়েস, ঘটনা ভালো লেগেছে, এটাই জেনে আমি খুব আনন্দিত। আমরা দেরি করব না, যেহেতু রাত অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা কথা না বলে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, কারণ আমি কথা বললেই দেখি সব মানুষজন বের হয়ে যেতে শুরু করে। সো আমি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আশা করছি আমাদের পরবর্তী ঘটনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Put.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, কারণ এটি পাঠিয়েছেন আমাদের রোমান, যার ঘটনা আপনারা ঈদে শুনেছেন এবং অনেক প্রশংসা করেছেন। আমি পড়ছি। ইটস আ লং স্টোরি, সো একটু ধৈর্য ধরে শুনবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান, আমার বাসা রাজশাহীতে এবং বর্তমানে আমি ভূত.com এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। কিছুদিন আগে রাসেল ভাই আমাদের দায়িত্ব দিয়েছিলেন বাড়ির ওয়াচম্যান, এলাকার সিকিউরিটি গার্ড, গোরখোদক, ড্রাইভার যারা রয়েছেন তাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করার জন্য। কিন্তু আমি যাদের সাথে যোগাযোগ করেছি তারা অডিও রেকর্ড করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না, বিধায় আমি তাদের মুখ থেকেই ঘটনাগুলো শুনেছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার পরিচিত একজন প্রাইভেট কার চালকের কাছ থেকে সংগ্রহ করেছি। আমাদের নিজস্ব কার থাকার কারণে কিছুদিন আগে আমি আমাদের ড্রাইভার ভাইদের সাথে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখলাম আমি অল্প কিছু কথা বলাতেই তারা নিজে থেকে আমাকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করছে। আমি অনেকটা আগ্রহ নিয়ে তাদের ঘটনাগুলো শুনতে থাকি এবং এরকম একটা ঘটনা অন্যদের সাথে ঘটেছে কিনা সেটা জানতে চাইলে তারা তাদের একজন বড় ভাইয়ের কথা বলেন। তার নাম মনোয়ারুল ইসলাম ঝন্টু। তিনি বর্তমানে বগুড়া জেলায় বসবাস করছেন, কিন্তু প্রতি বছর তিনি রাজশাহীতে সপরিবারে ঈদ পালন করতে আসেন। আমাদের যে দুজন ড্রাইভার ভাই রয়েছেন তাদের সাথে ঘটনাগুলো ছোট ছোট আকারে ঘটেছে, তাই সেগুলো অন্য একদিন শেয়ার করব। আমি সেই ভাইয়ের ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা তার ঘটনাটা বিস্তারিতভাবে জানি না, এমনকি কেউ তার ঘটনা সম্পূর্ণ জানে না। তিনি কখনো আমাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করেননি। এবারে রোজার ঈদে ইনশাআল্লাহ তিনি রাজশাহীতে আসবেন। সময় পেলে আমি তোমাকে সেই ভাইয়ের সাথে দেখা করতে নিয়ে যাব। আমিও রাজি হয়ে যাই এবং অপেক্ষা করতে থাকি। ঈদের পরের দিন আমাদের একজন ড্রাইভার ভাই আমাকে ফোন করে বলেন, ঝন্টু ভাই রাজশাহীতে এসেছেন, আজ বিকেলে মেডিকেল মোড়ে আমরা সবাই মিলে একটা আড্ডা দেব, তুমিও চলে এসো। তোমার উসিলায় আমরাও ঝন্টু ভাইয়ের কাছ থেকে পুরো ঘটনাটা শুনতে পারবো। আমি খুব আগ্রহ আর আশা নিয়ে ওই দিন বিকেলে ঝন্টু ভাইদের আড্ডায় অংশগ্রহণ করি। আড্ডার এক পর্যায়ে আমি ভূত.com এর কথা বলি এবং ভাইদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা জানতে চাই। আমার কথা শুনে ঝন্টু ভাই কিছুটা অবাক হয়ে যান। তিনি হয়তো ভেবেছিলেন আমি তার এই ঘটনার ব্যাপারটা কিভাবে জানলাম। এক পর্যায়ে আমার কথা শুনে অন্য সবাই ঝন্টু ভাইকে চেপে ধরেন ঘটনাটি শোনার জন্য, কারণ তারা কেউ এর আগে সম্পূর্ণ ঘটনা শুনেননি। কিন্তু ঝন্টু ভাই আমাদের কাছে ঘটনা শেয়ার করতে নারাজ। তিনি কোনোভাবেই ঘটনাটি তখন বললেন না। তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। এর কারণটা
একটু পরে বলছি। একটা সময় আমরা অনেকটা বিরক্তি নিয়েই আড্ডা ছেড়ে বাড়ি চলে আসি। আশাহত হবার কারণে মন মেজাজ দুটোই খারাপ ছিল, তাই সেদিন কারো সাথেই আর সেভাবে কথাবার্তা হয়নি। পরের দিন ঠিক সকাল 7:30 আমি তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসে। আমার ঘুমটা ভেঙে যায়। একটা আননোন নাম্বার থেকে কল। আমি কলটা রিসিভ করতেই ওপার থেকে বলে উঠল, রোমান, আমি ঝন্টু ভাই বলছি। এটা শুনে আমি কিছুটা লাফ দিয়েই বিছানা ছেড়ে উঠে পড়ি। ঝন্টু ভাই, এত সকালে আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আমি অনেকটা এক্সাইটেড হয়ে যাই। আমার প্রশ্নগুলো শুনে ঝন্টু ভাই বললেন, আরে এত উত্তেজিত হওয়ার কিছু নেই, একটা কথা বলতে তোমায় ফোন দিলাম। আজকে সকাল 9টার মধ্যে আমার বাড়িতে চলে এসো। আমরা একসাথে গল্প করতে করতে সকালের নাস্তা করব। মেসেজে আমার বাড়ির ঠিকানাটা তোমায় পাঠিয়ে দিয়েছি। এটা বলে তিনি ফোনটা কেটে দিলেন। ওনার কথা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। একে তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, গতদিনের জন্য ওনার ওপর আমার একটা অভিমানও কাজ করছিল। আবার উনি নিজে থেকে আমাকে ফোন করে বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন। ওই মুহূর্তে ব্যাপারটা আমার কাছে কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আমি ফোনের মেসেজ অপশন চেক করি। সেখানে তিনি তার বাড়ির ঠিকানাটা দিয়েছিলেন, সাথে 9টার মধ্যে বাড়িতে যাবার জন্য বলেছেন। একটু পর ফ্রেশ হয়ে এক বন্ধুর বাড়ি যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। জায়গাটা পরিচিত হবার কারণে বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি। এই এলাকায় পৌঁছে কিছু দূর এগোতেই দেখি ঝন্টু ভাই বাইরে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছেন। আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি কথা শেষ করে আমার কাছে ছুটে এসে বললেন, আরে তুমি চলে এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, চলো চলো তাড়াতাড়ি ভেতরে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি ঝন্টু ভাইয়ের সাথে ভেতরে যাবার পর যা দেখলাম তা আমাকে কিছুটা অবাক করে দিয়েছিল। বাড়িতে তখন ঝন্টু ভাইয়ের বাবা, মা, বড় বোন, স্ত্রী এবং একমাত্র ছেলে ছিল। আমি ভেতরে ঢুকতেই দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছেন, আর দরজা খোলার শব্দ পেয়েই সবাই একটা হাসি মাখা মুখ নিয়ে আমার দিকে তাকিয়েছেন। আমাকে দেখে সবাই যেন আতিথেয়তার জন্য ব্যস্ত হয়ে উঠল। সবাই বলছেন, আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, ঝন্টুর কাছে গতকাল রাতে তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি, তাই তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করছিল। যাকে সেসব বাদ দাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো, আজ তোমার সাথে অনেক গল্প হবে। তাদের আতিথেয়তা আমায় এতটাই মুগ্ধ করেছিল যে আমার বারবার মনে হচ্ছিল আমরা যেন অনেক দিনের পরিচিত। যা হোক, একটা সময় সকালের নাস্তা সেরে ঝন্টু ভাই আমাকে ঘরে তার রুমের বারান্দায় নিয়ে যান আর ভাবিকে বলেন আমাদের জন্য 2 কাপ কফি দিতে। বারান্দায় বসে কথা বলতে বলতে আমি ঝন্টু ভাইকে সরাসরি ঘটনাটির ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু এবার তিনি মুচকে হেসে আমাকে বললেন, আজ না, অন্য কোনোদিন শোনাবো। এবার আমার মেজাজটা সত্যিই বিগড়ে যেতে লাগলো। আপনি যখন ঘটনাটি বলবেনই না, তাহলে আমাকে বাড়িতে এনে আমন্ত্রণ জানালেন কেন? এসবের মানে কি? আমার এই প্রশ্নগুলো শুনে তিনি অনেকটা শান্তভাবেই বললেন, এত উত্তেজিত হবার কিছু নেই, তোমাকে আমি ঘটনাটি বলবো, কিন্তু আজ পর্যন্ত এরকম কাউকে পাইনি যে আমার পুরো ঘটনাটি শুনেছে। আর আমিও কখনো কাউকে নিজে থেকে কিছু বলিনি। শুধু তোমাকে এই পুরো ঘটনাটা বলবো, আর অন্য একদিন কথা বলবো, আজ কোনো কথা নয়। সেই উত্তরটা তুমি ঘটনা শেষে পেয়ে যাবে, কিন্তু আজ ঘটনাটি বলছি না। ঝন্টু ভাইয়ের কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে গেলাম, কারণ তিনি আমাকে কথা দিয়েছিলেন যে ঘটনাটি তিনি শোনাবেন, আর তিনি এক কথার মানুষ সেটা আমি আগেই শুনেছি। তাই কথা না বাড়িয়ে আমি বাড়ির বাকি সদস্যদের সাথে কিছুক্ষণ গল্প করে সেখান থেকে চলে আসি। উনি এমনটা কেন করলেন? কি এমন কারণ থাকতে পারে? বাড়ি ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে ঠিক এই কথাগুলোই ভাবছিলাম, কিন্তু প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে কিছুটা জ্ঞান আর অভিজ্ঞতা থাকার কারণে বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয়ার চেষ্টা করলাম। এভাবে আরো 2 দিন কেটে যায়, কিন্তু ঝন্টু ভাই আমার সাথে আর কোনোভাবে যোগাযোগ করেনি। তৃতীয় দিন বিকেলে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, আগামীকাল আমি বগুড়া চলে যাচ্ছি, আজ সন্ধেবেলা সময় পেলে সিএনবিতে এসো, ঘটনা শোনানোর চেষ্টা করব। বুঝতে আর বাকি রইল না যে এটা ঝন্টু ভাইয়ের মেসেজ। আমি তাড়াতাড়ি রেডি হয়ে সন্ধ্যার আগেই সেখানে পৌঁছে যাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর ঝন্টু ভাই
সেখানে আসেন। আমি সালাম দিলে তিনি কোনো কথা না বলেই 2 কাপ কফি নিয়ে সিএনবিতে সার্কিট হাউসের পাশে বসে ঘটনাটি বলতে শুরু করেন। এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি ঝন্টু ভাই আমাকে ঠিক যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আমি তখন শহরে নতুন নতুন গাড়ি চালাতে শুরু করেছি। আমার জন্ম রাজশাহী শহরে হওয়ার কারণে রাস্তাঘাট যেমন চেনা, তেমনি এই শহরের মানুষগুলোও খুব পরিচিত। ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার পর এ শহরে কাজ পেতে আমার খুব একটা অসুবিধা হয়নি। আর পরিচিত হওয়ার কারণে অনেকেই আমার গাড়ি ভাড়া করতেন। এভাবে দিনকাল ভালোই চলছিল। কিন্তু ভাড়ার গাড়ি চালানোর লাইনেও যে এতটা কম্পিটিশন আছে সেটা আমার জানা ছিল না। আমি প্রায় প্রতিদিনই ভাড়া পেতাম, মাঝে মাঝে অনেক বড় বড় ভাড়াও পেতাম। এই যেমন রাজশাহী থেকে খুলনা যেতে হবে, মাঝখানে 2 দিন তাদের সাথে থেকে আবার ফিরে আসতে হবে, ভাড়া 20,000 টাকা। 2002-2003 সালের দিকে এত টাকার ভাড়া পাওয়া মানে অনেক বড় ব্যাপার। আমার যেমন লাভ, আমার গাড়ির মহাজনদেরও তেমন লাভ। সত্যি বলতে সব মিলিয়ে খুব ভালোভাবেই জীবন চালাচ্ছিলাম। কিন্তু সেটা আর বেশি দিন স্থায়ী হলো না। গাড়ির স্ট্যান্ডে পুরনো ড্রাইভার যারা ছিলেন আমার কারণে নাকি তাদের অনেকেই কম ভাড়া ধরতে পারতেন। এতে করে ভাড়া না হওয়ার কারণে তাদের ব্যবসা কিছুটা নিচের দিকে নেমে যেতে থাকে। আর এর ফলে তাদের কয়েকজনের মনে আমার জন্য একটা ক্ষোভ জন্মে যায়। তাই তারা কয়েকজন মিলে আমাকে গাড়ির স্ট্যান্ড থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। একদিন তাদের প্ল্যান মোতাবেক আমার সাথে অন্য একটা ড্রাইভারের ঝগড়া লাগিয়ে দেয় তারা। কারণটা খুবই ব্যক্তিগত হবার কারণে আমি তোমাকে বলছি না। যা হোক, সেই ঝগড়াটা এক পর্যায়ে অনেক বড় আকার ধারণ করলে ওখানে যারা সিনিয়র ছিলেন এবং ওই স্ট্যান্ডের সভাপতি ছিলেন তারা সিদ্ধান্ত নেন যে আমাদের দুজনকে অন্য এলাকায় আলাদা আলাদা 2টি স্ট্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। আমি সবার থেকে বয়সে ছোট হবার কারণে কিছু বলার সাহস পাইনি। পরের দিন থেকে নতুন স্ট্যান্ডে গাড়ি রাখতে শুরু করি আর ঠিক আগের মতোই ভাড়া পেতে থাকি। কিন্তু একদিন স্ট্যান্ডে গাড়ি রেখে দুপুরের খাবার খেয়ে ফিরে এসে দেখি আমার গাড়ির হেডলাইট ভেঙে পড়ে আছে আর সামনের অংশে বড় রকমের আঘাত। ওখানকার অনেকেই বলছিলেন একটা ভ্যান নাকি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার গাড়ি তো 2টো হাইস গাড়ির মাঝখানে রাখা, ধাক্কা খেলে তো বড় গাড়ির ক্ষতি হবার কথা। আমার মনে তখন কিছুটা সন্দেহ হচ্ছিল এটা কেউ ইচ্ছা করে করেছে। এরপর গাড়ি প্রায় 4 দিনের মতো গ্যারেজে ছিল। সেখানে গাড়ি ঠিক করাতে গিয়ে আমাদের গাড়ির স্ট্যান্ডের এক ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তার সাথে কথা বলতে বলতে জানতে পারি ওই স্ট্যান্ডে নাকি এখনো অনেকে এসে আমার খোঁজ করেন। এটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার গাড়ির এই অবস্থা কারা করেছে। বয়স কম হবার কারণে ওদের উপর তীব্র রাগ এবং ক্ষোভ কাজ করছিল আমার। তাই ওই দিন বিকেলে আমি সেই স্ট্যান্ডে চলে যাই এবং সরাসরি ওদের সাথে গিয়ে কথা বলি। কিন্তু ওরা সবাই স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছিল এবং এমন ভাব করছিল যেন ওরা কিছুই জানে না। কিন্তু ওদের ওপর রাগ থাকার কারণে আমি 2-4 কথা শুনিয়ে আসি। ওরা কয়েকজন অন্য সকলের সামনে নিজেদের রাগ প্রকাশ না করলেও মনে মনে ঠিকই আমার জন্য নতুন কোনো ফাঁদ পেতে রাখার চেষ্টা করছিল। যা হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায় আর আমার গাড়িও ঠিক হয়ে যায়। আর ওই দিন বিকেলে আমার গাড়ির মহাজন আমাকে একটা ভাড়া ঠিক করে দেন। রাজশাহী থেকে লোক নিয়ে কানসাট বাজারে রেখে আসতে হবে। গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে এই কয়েকদিন ভাড়া ধরতে পারিনি, তাই মালিকের কথায় আমিও রাজি হয়ে যাই। আমি ঠিক বিকেল 5:30 ওনাদের নিয়ে কানসাটের উদ্দেশ্যে রওনা হই। রাজশাহী থেকে কানসাট যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। যাওয়ার সময় রাস্তায় কোনো সমস্যা না হলেও কয়েকটা বিষয় আমাকে খুব অবাক করেছে। যে ভাইদের সাথে ঝগড়া হয়েছে তাদের মধ্যে 2 জনের গাড়ি আমি চাঁপাই জেলার পাশের রাস্তায় দেখতে পাই। যদিও তখন বিষয়টা আমার কাছে স্বাভাবিক লেগেছে, কিন্তু একটা বিষয় ছিল যেটা আমাকে সত্যি অবাক করেছে। আমি কিছু দূর যেতেই দেখতে পাই একজন মধ্যবয়স্ক লোক এবং একজন কিশোরী মেয়ে আমার গাড়ি দেখে এক প্রকার দৌড়ে রাস্তা পার হচ্ছে। গাড়ির গতি প্রায় 60 কিলোমিটার থাকায় অ্যাক্সিডেন্টের ভয়ে আমি যেমন তেমন ভাবে গাড়ি ব্রেক করি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গাড়ি থামিয়ে জানালা দিয়ে তাকিয়েও কাউকে দেখতে পাইনি। এমনকি পেছনে সিটে বসে থাকা প্যাসেঞ্জার আমাকে জিজ্ঞেস করতে থাকেন কেন আমি এভাবে গাড়ি থামিয়ে দিলাম।
আবার আশেপাশে যে গাড়িগুলো চলছিল তাদের ড্রাইভাররাও এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি কেমন যেন বোকা বনে গেলাম। চোখের সামনে থেকে দুজন জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল কিভাবে। আমি আমার প্যাসেঞ্জারদের সে সময় কিছু জানাতে পারিনি। কোনোভাবে কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমি যা দেখে গাড়ি থামিয়ে দিয়েছি সেটা ওনারা দেখতে পেলে আমাকে এর কারণ জিজ্ঞেস করতেন না। তাই বিষয়টাকে আমি নিজের চোখের ভুল ভেবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এরপর যাওয়ার পথে আর কোনো ঘটনা ঘটেনি। গন্তব্যস্থলে পৌঁছে দেখি সেখানে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে। তখন রাত 8টার মতো বেজে গিয়েছে। দেরি করে রওনা দিলে রাজশাহী ফিরতে অনেক রাত হয়ে যাবে ভেবে আমি তখনই চলে আসতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে না খাইয়ে সেখান থেকে বিদায় জানাতে নারাজ। এক সময় তাদের জোরাজুরিতে আমি খাওয়া দাওয়া করতে রাজি হই। আমার প্যাসেঞ্জারের একজন আমাকে একটা জায়গায় বসতে বলে। আমার খাবারের ব্যবস্থা করে তারা চলে যান। ওই দিন একটু গরম আবহাওয়া থাকার কারণে আমি বাড়ির পাশে একটা বড় আম গাছের নিচে গিয়ে বসি। গাছের নিচে জায়গাটা বেশ ঠান্ডা আর আরামদায়ক ছিল। খাবার আসতে দেরি হওয়ায় গাছের নিচে বসেই আমি একটা সিগারেট জ্বালাই। সিগারেট খেতে খেতে লক্ষ্য করলাম একটা চৌকির ওপর দুজন বয়স্ক লোক কিছু বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন। ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক মনে হলেও হঠাৎ একটা অলৌকিক ঘটনা আমার চোখে পড়ল। আমি দেখতে পেলাম বাচ্চা দুটো খুব মিষ্টি খাওয়ার আবদার করছিল। তার কথা শুনে বয়স্ক লোকের একজন বিয়ে বাড়ির ভেতর থেকে মিষ্টি এনে দিতে চাইল, কিন্তু পরক্ষণেই আরেকজন বৃদ্ধ লোক তাকে বাধা দিয়ে বললেন, আরে ভেতরে যাবার দরকার কি, এখনই গরম গরম ঘিয়ে ভাজা মিষ্টি হাজির করাচ্ছি। নাতির আবদার শুনে আমারও খুব খেতে ইচ্ছা করছে। এটা বলে তিনি তার পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা কাগজ আর কলম বের করে কি যেন লিখলেন, আর সেটা মুখের কাছে নিয়ে ফু দিয়ে সজোরে ছুঁড়ে মারলেন আকাশের দিকে। এরপর যা দেখলাম সেটা দেখে আমি প্রায় 5 মিনিটের মতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম ওই ছোট্ট কাগজটা উপরে উঠতে উঠতে হাওয়ায় মিলিয়ে গেল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চৌকির পাশ থেকে একটা হাড়ি মিষ্টি তুলে আনলেন সেই বৃদ্ধ লোকটি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যখন গাছের নিচে বসেছিলাম তখন স্পষ্টভাবেই সেই চৌকি দেখা যাচ্ছিল, তার নিচে বা আশেপাশে কিচ্ছু ছিল না। এখন তাহলে এই মিষ্টির হাড়ি আসলো কোত্থেকে? আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর সেখানে গিয়ে যেই না কথা বলতে নেব তখনই একজন আমার দিকে তাকিয়ে বললেন, আরে বাবা এসো এসো, মিষ্টি খাও, একদম গরম গরম ঘিয়ে ভাজা রসগোল্লা। অচেনা অজানা একজন এভাবে বলছেন আমাকে। এটা ভেবে আমার মনে এক প্রকার ভয় কাজ করছিল, কিন্তু তারা আমার মনের কথা কিভাবে জানলেন আমি তা জানি না। একজন বলেন, আরে চিন্তার কিছু নেই, এই নাও, এই হাড়ি থেকে একটা মিষ্টি মুখে দাও জলদি। আমি তাদের কথা মতো একটি মিষ্টি তুলে নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, ওরকম মিষ্টি সারা দুনিয়াতেও কেউ খুঁজে পাবে না। মুখে দেবার পর মনে হচ্ছিল যেন জান্নাতি খাবারের স্বাদ পেলাম। ওই মিষ্টির স্বাদ আমি কখনো ভুলতে পারবো না। ওখানে দাঁড়িয়ে মিষ্টি খাবার সময় পেছন থেকে আমাকে সেই প্যাসেঞ্জার খাবারের জন্য ডাকলেন, কিন্তু অবিশ্বাস্য হলে সত্য, ওই ছোট্ট একটা মিষ্টি খেয়ে যেন আমার পুরো পেট ভরে গিয়েছিল। আমি সেই লোকের কাছে গিয়ে বললাম, ভাই আমি এখন আর কিছু খেতে পারবো না। ওখানে ওনাদের সাথে একটা মিষ্টি খেয়েছি, খেয়ে আমার পেট ভরে গেছে। অবাক করা বিষয় হলো, যে ব্যক্তি এতক্ষণ যাবৎ আমাকে জোরাজুরি করছিল খাবার খেয়ে যাবার জন্য, সেই বৃদ্ধ লোকটির কাছ থেকে মিষ্টি খাওয়ার কথা শুনে হাসি মুখে আমার কথায় রাজি হয়ে গেলেন। তিনি আমাকে ভাড়ার টাকা বুঝিয়ে দিয়ে বিদায় জানালেন। আমিও অনেকগুলো অবাক আর অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে রওনা দিলাম। রাত তখন 8:45 মতো, কিন্তু ওই রাতে আমার জন্য যে আরো কত অদ্ভুত বিষয় অপেক্ষা করছিল সেটা আমার জানা ছিল না। সত্যি বলতে আমার ড্রাইভিং জীবনে ওই দিনটাই সবচেয়ে স্মরণীয়। রাস্তায় বেরিয়ে প্রতিটা মুহূর্তে আমার মাথায় শুধু মিষ্টির কথাই ঘুরছিল। কানসাট বাজার পেরিয়ে কিছু দূর যেতেই আমার গাড়ির বাঁ পাশের পেছনের একটা টায়ার পাংচার হয়ে যায়। আবার সে সময় সমস্যা দেখা দেয়। ভাগ্যক্রমে রাত বেশি না হয় একটু খোঁজাখুঁজি করে মেকানিক পেয়ে যাই। নতুন টায়ার লাগিয়ে আবার রওনা দিতে দিতে রাত 10:30টার মতো বেজে যায়। রাস্তায় প্রায় সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বাসুদেবপুরের কাছে পৌঁছতেই দেখতে পেলাম রাস্তার পাশে দাঁড়িয়ে একজন মধ্যবয়স্ক লোক ও একটি মেয়ে গাড়ি থামানোর জন্য হাত ইশারা করছে। তাদের কাছে দুটো ব্যাগও ছিল। আমি প্রথমে দূর থেকে দেখে গাড়ি থামাতে চাইনি, কারণ সে সময় রাতের বেলা জায়গায় জায়গায় চুরি ছিনতাই হবার সম্ভাবনা থাকে অনেক বেশি। কিন্তু তাদের কাছে পৌঁছে আমি নিজের অজান্তেই গাড়ি থামিয়ে দেই।
আমি কিছু বুঝে ওঠার আগেই মধ্যবয়স্ক লোকটি জানালার পাশে এসে এক প্রকার করুণ সুরেই আমার কাছে সাহায্যের আবেদন করেন। আমি প্রথমে ভেবেছিলাম তিনি মেয়েটিকে নিয়ে কোথাও পালাচ্ছেন, কিন্তু এ ব্যাপারে যখনই লোকটিকে জিজ্ঞেস করতে যাব ঠিক তখনই তিনি আমার দিকে তাকিয়ে মায়াভরা চোখে বললেন, বাবা, আমি একটু বিপদে পড়েই তোমার কাছে সাহায্য চাইছি। আমাকে এই মুহূর্তে দামগুড়া হাট পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু রাস্তায় কোনো যানবাহন পাচ্ছি না। এত রাতে আমার এই কিশোরী মেয়েকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা কতটা বিপজ্জনক সেটা তুমি ভালোভাবেই জানো বাবা। তাই দয়া করে আমাকে একটু সাহায্য করো। তোমার যা টাকা লাগে আমি তোমাকে দেব, তুমি শুধু আমাদের দুজনকে পৌঁছে দাও। মধ্যবয়স্ক লোকটির কথা শুনে আমি না বলতে পারিনি। আমি গাড়ি থেকে নেমে ব্যাগপত্র ব্যাগডালায় রেখে দেই এবং সেখান থেকে দ্রুতই রওনা হই। রাস্তায় লোকটি আমার সাথে অনেক কথাই বলেন, যেমন আমার পরিচয়, কোথায় থাকি, বাড়িতে কে কে রয়েছেন, এরকম আরো অনেক কথা। আমি তাদের দুজনের ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু খুব একটা বেশি তথ্য তিনি আমাকে দেননি। তবে এতটুকু বলেছেন যে মেয়েটির মা নেই, জন্মের পরেই নাকি তার মা মারা যায়, আবার তাদের আত্মীয় স্বজন বলতেও সেরকম কেউ নেই। সেই ছোট থেকে তিনি একাই তার মেয়েকে মানুষ করেছেন। এরকম দু চারটে কথা বলে তিনি চুপ করে যান। অনেকটা পথ যাবার পর শুনতে পেলাম পেছনের সিটে বসে বাবা মেয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আমি প্রথমে বিষয়টা পাত্তা দেইনি, কিন্তু একটা সময় আমার মনে তাদের কথাগুলো শোনার ইচ্ছা জাগে। আমি চেষ্টা করেও তাদের কথাগুলো বুঝতে পারলাম না। অঞ্চল ভিত্তিক ভাষার পরিবর্তন থাকলেও এমনটা হওয়ার কথা নয়, কারণ রাজশাহী শহরের আশেপাশে বসবাসরত প্রায় সবার কথা বলার ধরন এক। এগুলো ভাবতে ভাবতে আমি অনেকবার চেষ্টা করছি তাদের কথাগুলো শোনার জন্য, কিন্তু আমি পারিনি। আমি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে তারা কথা বলছেন এবং আওয়াজটাও স্পষ্টভাবে আমার কান অবধি আসছে, কিন্তু আমি একটা কথার অর্থও বুঝতে পারছি না, আবার সেটা কাউকে বলতেও পারছি না। ধীরে ধীরে আমার মনে এক প্রকার ভয় কাজ করতে শুরু করে, কারণ রাস্তাঘাটে অনেকের কাছেই জিন ভূতের ঘটনা শুনেছি। আমিও তাদের খপ্পরে পড়লাম না তো? আমাকে এমন ছটফট করতে দেখে পেছন থেকে মধ্যবয়স্ক লোকটি বলে উঠলেন, বাবা, ভয় পেও না, তুমি মনে যেটা ভাবছো সেটাই ঠিক, কিন্তু আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। একটি বিশেষ কারণে আমি তোমাদের গাড়িতে উঠতে বাধ্য হয়েছি, তুমি শুধু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দাও। এটা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার পুরো শরীর কাঁপছিল। একটা সময় এমন হয়েছিল আমি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম, আর ঠিক সে সময় আমি দেখতে পেলাম সামনে থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আমি একের পর এক হর্ন বাজাতে থাকি, কিন্তু কোনো লাভ হলো না। ট্রাকটি আমার গাড়ি থেকে 8-10 হাত দূরে থাকতেই আমি চোখ বন্ধ করে নেই, আল্লাহ বলে একটা চিৎকার করি। আমি 1.5-2 মিনিটের মতো চোখ বন্ধ করেছিলাম। তারপর পেছন থেকে একটা ঠান্ডা হাত আমি আমার কাঁধের উপর অনুভব করি, আর আমার চোখ খুলে যায়। আমি দেখতে পেলাম আমার গাড়ি রাস্তার পাশে বন্ধ হয়ে আছে। আমি এদিক ওদিক তাকিয়ে ভাবতে থাকি, আমি বেঁচে আছি তো? ঠিক তখনই পেছন থেকে মধ্যবয়স্ক লোকটি বলেন, এরপর থেকে কেউ তোমার যখনই কোনো ক্ষতি করার চেষ্টা করুক না কেন, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, আর কথাও বলতে যাবে না তাদের সাথে। দেখবে সে এমনি এমনি তোমাকে ভুলে যাবে। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আবার যাত্রা শুরু করতে বললেন। আমি একটু অপেক্ষা করে নিজেকে কোন রকম স্বাভাবিক অবস্থায় এনে আবার যাত্রা শুরু করলাম। এরকম পরিস্থিতিতে মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা কাউকে বোঝানো সম্ভব নয়। সে সময় আমার কাছে রাস্তার জ্ঞানও ছিল না। আমি কেমন যেন রাস্তা হারিয়ে ফেলছিলাম। কিছু দূর যাবার পর মধ্যবয়স্ক লোকটি আমাকে গাড়ি থামাতে বললেন। আমি গাড়ি থামানোর পর দেখলাম চারিদিকে শুধুই অন্ধকার, কোনো বাড়িঘর নেই, মেইন রোড ছাড়া আশেপাশে কোনো রাস্তাও নেই। একটা সময় তারা দুজন গাড়ি থেকে নেমে নিজেদের ব্যাগপত্র নিলেন আর আমাকে গাড়ি থেকে নামতে মানা করলেন। সবকিছু গুছিয়ে নেওয়ার পর মধ্যবয়স্ক লোকটি আমার সিটের পাশের জানালায় এসে বললেন, ভয় পেও না, আজ থেকে তোমার সাথে আর কোনো খারাপ কিছু ঘটবে না। আজ রাস্তায় যা যা ঘটেছে তুমি একদিন সবটা জানতে পারবে। আর হ্যাঁ, সবসময় সৎভাবে উপার্জনের চেষ্টা করবে এবং এই ড্রাইভারের পেশা কখনো ছাড়বে না। দেখবে তোমার জীবন সুন্দর হয়ে উঠবে। আজ থেকে তোমার সংসারে কখনো কোনো অভাব দেখা দেবে না। এটা বলে তারা দুজন
চলে যেতে নিয়ে আবার ফিরে আসলেন এবং বললেন, আজ যা যা ঘটল তা প্রথম দেখায় কারো সামনে স্বীকার করবে না, দ্বিতীয় দেখায় কাউকে ঘটনাটা শোনাবে না, আর তৃতীয় দেখায় তোমার যদি মনে হয় সেই মানুষটি বিশ্বাসযোগ্য তাহলেই তাকে আমাদের কথা জানাবে। আর হ্যাঁ, তোমার শার্টের পকেটে পাওনা টাকা রাখা আছে, বাড়ি গিয়ে দেখে নিও। বিদায়। এটা বলে তারা দুজন হাঁটতে হাঁটতে যেন ঘন অন্ধকারে মিলিয়ে গেল। এই সবকিছু আমি আর সহ্য করতে পারিনি। আমি সেই মুহূর্তেই গাড়ির ভেতরে অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। ছোট বাচ্চাদের কোলাহলে আমি চোখ খুলি। চোখ মুছতে মুছতে সামনের দিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গিয়েছে, আর আমার গাড়ি রাস্তার পাশে পার্ক করা। চারিদিকে অনেক গাছপালা আর দু চারটে টিনের বাড়ি। কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে আমার গাড়ির কাছে এসে খেলাধুলা করছে। আমি তাদের একজনকে ডেকে জিজ্ঞেস করি, জায়গাটা কোথায়? সে বলে, এটা দামকুড়া হাট, কলেজের আগের রাস্তা। এরপর আমি গাড়ি থেকে নেমে হাত মুখ ধুয়ে চারিদিকে একটু দেখতে থাকি। হুঁশ ফিরলে আমি রাস্তা চিনতে পারি, আর বলতে গেলে সেই রাস্তা থেকে আমার বাড়ি ফিরতে খুব বড়জোর আধা ঘন্টা লাগবে। আমি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হই। আলহামদুলিল্লাহ, আমি সুস্থভাবে বাড়ি পৌঁছে যাই। বাড়ি ফিরে দেখি সবাই কেমন যেন চিন্তায় রয়েছেন। আমাকে দেখে বাবার দৌড়াতে দৌড়াতে কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। সবার মুখে একটাই কথা, তুই সারা রাত কোথায় ছিলি? এতবার ফোন করলাম, ধরিসনি কেন? তোর মালিক কতবার তোকে ফোন করেছে, তোকে না পেয়ে আমাদের ফোন করেছে, কি হয়েছিল তোর? আমার সে সময় কিছুই বলার ছিল না, কারণ আমি যদি তাদের সবটা জানিয়ে দিতাম তাহলে তারা আর আমাকে গাড়ি চালাতে দিত না। আমি কোনোভাবে গাড়ি নষ্ট আর ফোন সাইলেন্টের বাহানা দিয়ে অনেক কষ্টে তাদের বুঝ দিয়ে দেই। বাসায় ঢুকে ফোন অন করে দেখি 22টা মিসড কল উঠে আছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে মালিকের কাছে রওনা দেই। যাওয়ার আগে শার্টের পকেটে হাত দিয়ে দেখি সেখানে 420 টাকা রাখা। রাতে যারা আমার গাড়িতে উঠেছিলেন তাদের কাছ থেকে পাওনা টাকা ওটা। কিছুটা ভয়ে ভয়ে টাকাটা নিয়ে বেরিয়ে পড়ি। যেহেতু চাকরি করি সেহেতু মালিককে সবটা জানানো প্রয়োজন ছিল, তাই তার কাছ থেকে আমি ওয়াদা নিয়ে সব ঘটনা খুলে বলি। তিনি যেন আমার পরিবারকে কিছু না জানান সেই ওয়াদা করিয়ে নিয়েছিলাম। যা হোক, এভাবে ঘটনা শেষ হয়। আমি আবার আমার আগের জীবনে ফিরে যাই। এবার আগের থেকেও ভালো ভাড়া পেতে থাকি। সত্যি বলতে আমার জীবন বদলে যায়। আয় রোজগার দ্বিগুণ হয়ে গিয়েছিল সে সময়। ভেবেছিলাম ঝন্টু ভাইয়ের ঘটনা এখানেই শেষ, কিন্তু আমার জন্য যে একটা টুইস্ট অপেক্ষা করছিল সেটা ভাবিনি। ঝন্টু ভাই আরো 2 কাপ কফির অর্ডার দিলেন। কি ভাবছো, ঘটনা শেষ? তোমার মতো আমিও ভেবেছিলাম আমার জীবনে বোধহয় আর এরকম কোনো ঘটনা ঘটবে না, কিন্তু না। যে রহস্যের ব্যাপারে জানার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, মাত্র 2 বছর পর সেই রহস্য নিজে থেকেই আমার কাছে এসে হাজির হয়। কি বুঝতে পারলে না তো? দাঁড়াও, বুঝিয়ে বলছি। তুমি মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করো, কারণ এই ঘটনার পর আমিও 2 দিনের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। ওই ঘটনার পর 2 বছর আমি জীবনে অনেক এগিয়ে গিয়েছিলাম। আমার সংসারে কখনো কোনো কিছুর অভাব হয়নি, সবকিছু ঠিকঠাক চলছিল দেখে আমার মা বাবা আমার জন্য বিয়ের পাত্রী খুঁজতে থাকেন। আমি কখনো আমার মা বাবার কথার অবাধ্য হয়নি, তাই বিয়ের ব্যাপারে তাদের আগ্রহতে আমি বাধা দেইনি। আমার এক আত্মীয়র কাছ থেকে একজন পাত্রীর খোঁজ পান আমার মা। মেয়ের বাড়ি মূলত বগুড়ায়। মা বাড়িতে ফিরে আমাকে তাদের ব্যাপারে জানালে আমি রাজি হয়ে যাই। সত্যি বলতে বিয়ের আগে আমি আমার স্ত্রীকে সামনে থেকে দেখিনি। বিয়ের দিনেই আমাদের প্রথম সাক্ষাৎ। কথা পাকাপাকির 1 মাসের মধ্যে আমাদের বিয়ের সময় নির্ধারণ হয়ে যায়। মায়ের কাছ থেকে জানতে পারি মেয়েটি এতিম। কিছুদিন আগেই নাকি তার বাবা মা মারা গিয়েছেন। এখন কোনো এক আত্মীয়র কাছে থাকেন সে। যা হোক, আমার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন সবাই মেয়ের পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, সেটা মা বাবা কোনোভাবে ম্যানেজ করে নেন। কৌতূহল বশত আমিও তাকে তার পরিবারের মানুষদের ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু সদ্য হারানো বাবা মার কষ্টে সে এতটাই কাতর ছিল, কিছু বলার আগেই কেঁদে ওঠে। মেয়েটিকে দেখে আমার খুব মায়াই হয় বিধায় আমি আর কখনো এ ব্যাপারে জিজ্ঞেস করিনি। আমাদের বিয়ে হয় 2006 সালের 19 সেপ্টেম্বর। এর ঠিক 13 দিন পরেই ছিল আমার জন্মদিন, অর্থাৎ 2রা অক্টোবর আমার
জন্মদিন। ওই দিন আমার স্ত্রী নিজে থেকেই বাড়িতে একটি আয়োজন করতে চান। তার ইচ্ছা ছিল এলাকার কিছু গরিব মানুষদের একবেলা খাওয়াবেন। তার এই ইচ্ছের কথা শুনে আমি সহ আমার পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাই। ওই দিন তার ইচ্ছে মতো সব আয়োজন করা হয়, আর দিনটাও খুব ভালো কেটে যায়। সব কাজ শেষে রাতে নিজে ঘরে ফিরে যাবার পর আমার স্ত্রী আমার দুটো হাত ধরে বলেন, আজ আপনার জন্মদিন ছিল, কিন্তু দিনটা আপনি আমার ইচ্ছেতে পার করেছেন। আপনার মনে অনেক কিছু নিয়ে প্রশ্ন বা সেরকম যদি কিছু থেকে থাকে আপনি আমাকে বলতে পারেন। আজকে আমি আপনার থেকে কোনো কিছু লুকাবো না। তার এই কথা শুনে আমার মনে কিছু প্রশ্ন জাগে, মূলত তার পরিবারের ব্যাপারে জানার ইচ্ছে জাগে। কিন্তু বিয়ের রাতে তার পরিবারের কথা জানতে চাওয়াতে সে যেভাবে কষ্ট পেয়েছিল সেটা ভেবে আমি জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে সে আবারও বলল, আপনি নির্ভয়ে আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, আমি কোনো কিছু লুকাবো না। এরপর আমি আর ইতস্তত বোধ করিনি। তার হাত দুটো ধরে বিছানায় বসিয়ে আমি তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করি। আমার এই প্রশ্ন শুনে তার চোখ ছলছল করে ওঠে। এবার আমি তাকে দেখে চুপ হয়ে যাই। যে ভয়টা পাচ্ছিলাম বোধহয় সেটাই হবে, সে হয়তো আবার কষ্ট পেয়ে কাঁদতে শুরু করবে। কিন্তু মিনিট কয়েক চুপ থাকার পর সে আমাকে বলল, আমি যখন কথা দিয়েছি তখন আমি আপনাকে সবটা বলবো, কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে আমায়। আপনি অন্য যাকেই বলুন না কেন বাবা মাকে, অর্থাৎ আমার শ্বশুর শাশুড়িকে কখনো কথাটা জানাবেন না। আমার স্ত্রীর কথা শুনে আমি একটু অবাক হয়ে যাই। কি এমন কথা থাকতে পারে যা বাবা মাকে ছাড়া অন্য সবাইকে জানানো যাবে? যা হোক, জানার আগ্রহ থেকে আমি তার শর্তে রাজি হয়ে যাই এবং প্রতিজ্ঞা করি যে ঘটনাটি বাবা মা কখনো জানতে পারবেন না, যতদিন না তুমি নিজ থেকে তাদের জানাচ্ছ। এরপর আমার স্ত্রী যে ঘটনা বলতে শুরু করেন সেগুলো শুনে আমি প্রায় দুদিনের মতো নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। তিনি বলেন, আমি আমার বাবা মাকে কখনো দেখিনি। তারা নাকি অনেক বড় পরিবারের সদস্য ছিলেন। আমার বাবা মা দুজনেই ছেলে সন্তান পাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার জন্ম হয়। মেয়ে সন্তান জন্ম হওয়ার পর পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবেন না বিধায় জন্মের কয়েক ঘন্টা পর তারা আমাকে একটি ব্যাগে ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসেন, আর সবাইকে জানিয়ে দেয় যে সন্তান হয়েছে সে নাকি জন্মের পরপরই মারা গিয়েছে। এবার আমি আমার স্ত্রীকে থামিয়ে দেই, কারণ সেসব কি বলছে? আমি তো শুনেছি কিছুদিন আগে তার বাবা মা মারা গিয়েছিলেন। তাহলে এসব কিসের ঘটনা শোনাচ্ছে সে আমাকে? এরকম উত্তেজিত অবস্থায় দেখে সে সান্ত্বনা দিয়ে বলল, আমার পুরো ঘটনাটি শুনুন, ইনশাল্লাহ সবটা বুঝতে পারবেন। আমি কখনো মিথ্যে বলতে শিখিনি। এটা বলে তিনি আবারও তার ঘটনা শুরু করেন। আমি এই ঘটনাটি কিভাবে জানলাম সেটা একটু পরে বলি। আজ যে বেঁচে আছি সেই ব্যাপারটার কথাটা শেষ করিনি। আমি নাকি 1.5 দিনের মতো সেই জঙ্গলে ছিলাম। এরপর একজন লোক সেখান দিয়ে যাওয়ার পথে আমাকে খুঁজে পায়। তিনি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। ছোট থেকে জানতাম তিনি আমার বাবা। আমার শিক্ষা দীক্ষা সবকিছুই তার থেকে। আমি বগুড়া শহরেই বড় হয়েছি, সেখানে পড়াশোনা সহ ছেলেবেলা কেটেছে আমার। বাবা আমাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেননি। আস্তে আস্তে বড় হতে থাকি, তখন এলাকার মানুষ এবং নিজের বিবেক দিয়ে বুঝতে পারি আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কিন্তু আমার অনেক বড় বড় ইচ্ছে আমার বাবা অনায়াসেই পূরণ করে দিতেন। বড় হওয়ার পর আমি ভাবতে থাকি, একজন মুদির দোকানদার তার মেয়ের জন্য দামি দামি ইচ্ছা কিভাবে অনায়াসে পূরণ করতে পারেন? আমার অন্য বন্ধুদের ক্ষেত্রে তো এমনটা হয়ই না। তারা তো অনেক কষ্টে জীবনযাপন করে, তাহলে আমার বাবা কিভাবে পারেন? আমি এ ব্যাপারে বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু বাবা বারবারই বলেছেন সঠিক সময়ে তোমাকে আমি সবটা জানিয়ে দেব। এমনকি আমার মায়ের ব্যাপারে যতবার জিজ্ঞেস করেছি ততবার তিনি এই একই কথা বলেছেন। সত্যি বলতে আমিও সেই সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি, কিন্তু সঠিক সময় বলতে যে আমার বাবার মৃত্যুর সময়, সেটা আমি কখনো ভাবিনি। বাবা তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে আমাকে কাছে ডেকে কথাগুলো বলেন। সেগুলো শুনলে যে কেউ পাগল হয়ে যেতে পারে। আমার প্রায় একই অবস্থা হয়েছিল। তিনি বলেন, মারে, এতদিন যে চরম সত্যগুলো তোর কাছ থেকে লুকিয়েছি সেগুলো বলার সময় এসে গেছে। আমি তোর আসল বাবা নই। মূলত আমি তোকে একটা জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। তুই আমাকে বিশ্বাস কর মা, আমি মানুষ নই, আমি জিন্নাতের একজন।
আমি যে পরিবারে ছিলাম সেখানে সবাই পরহেজগার ছিল, সবাই ভালো কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু একদিন একজনকে বড় রকমের ধোঁকা দেওয়ার অপরাধে আমি আমার পরিবার থেকে ত্যায্য হই। আমি অনেক এদিক ওদিক ঘোরাফেরা করেছি আর আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। অনেক অনেক বছর পর আল্লাহ আমাকে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন, তোকে আমার কাছে পাঠিয়ে দেন। সেদিন মাগরিবের নামাজ শেষ করে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোর কান্নার আওয়াজ আমার কানে আসে। আমি কাছে গিয়ে দেখি তোকে কেউ একটা ব্যাগে ঢুকিয়ে ওখানে ফেলে গেছে। এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। ওই দিন মনে হয়েছিল আল্লাহ হয়তো আমাকে ভালো হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। তোকে সঠিকভাবে বড় করাই হয়তো এখন আমার কাজ। তাই আমি তোকে সেখান থেকে নিয়ে আসি এবং মানুষ রূপে একজন ইমামের কাছে সাহায্যের জন্য যাই। তিনি আমার কথাগুলো শুনে আমাকে সাহায্য করতে রাজি হন এবং ওনার সাহায্য পেয়ে মানুষের মাঝে আমি তোকে বড় করতে থাকি। তখনই আমি খোঁজ নিয়েছিলাম তোর আসল বাবা মায়ের ব্যাপারে, আর তারপর আমি এই ব্যাপারগুলো জানতে পারি। আজ হয়তো আমি মারা যাব, আমার সময় শেষ হয়ে এসেছে, তাই এই কথাগুলো জানানো আমার কর্তব্য ছিল। তোর বিয়ের জন্য পাত্র নির্ধারণ করে রেখেছি, একজনের ওপর দায়িত্ব দেওয়া আছে, সেই তোর বিয়ে করাবে। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস। কথাগুলো বলতে বলতেই বাবা আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আগেই জানিয়ে রেখেছিলেন মৃত্যুর পর কয়েকজন এসে তার লাশ নিয়ে যাবেন, আর সেরকমটাই হলো। 6 জন এসে তাকে নিয়ে গিয়েছিল। ঘটনার পর আমি কয়েকদিন নিজের ভেতরে ছিলাম না, বলতে গেলে আমার হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এসব বলতে বলতে আমার স্ত্রী ডুকরে কেঁদে ওঠেন, আর আমি হতভম্বের মতো বসেছিলাম। আমার মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছিল না। তাকে সান্ত্বনা দেব সেই কথাও আমার মাথায় আসছিল না। পরক্ষণেই আমার স্ত্রী নিজেকে সামলে আবার বলতে শুরু করেন, 2 বছর আগে আপনি বাসুদেবপুরের রাস্তা থেকে যে 2 জন মানুষকে সাহায্য করেছিলেন সেটা আর কেউ নয়, আমি আর আমার বাবা ছিলাম। ওই দিন বাবা আপনাকে পছন্দ করেছেন। বাবা মারা যাবার আগে আমাকে বলে যান তার অলৌকিক ক্ষমতার একাংশ তিনি আমার হাতের চুড়িতে রেখে দিয়েছেন। সেদিন দিনের বেলা গাড়ি চালাতে গিয়ে আপনি যাদের দেখে গাড়ি থামিয়ে দিয়েছিলেন সেটা আমি আর আমার বাবাই ছিলাম, কিন্তু আমি আর আমার বাবা সেদিন স্বাভাবিকভাবেই রাস্তা পার হয়ে যাচ্ছিলাম। আপনি ওভাবে গাড়ি ব্রেক করেছিলেন সেটা আমার জানা ছিল না, বিধায় অনেক অবাক হয়েছিলাম। কিন্তু আজ আমি জানি আপনার ওভাবে গাড়ি থামিয়ে দেওয়ার কারণ। বাবা আমাকে অনেক ভাষা শিখিয়েছেন। ওই দিন গাড়িতে আমাদের কথা শুনে আপনি অবাক হয়েছেন, সেটা আমি তখন বুঝিনি। আবার অস্বাভাবিকভাবে চলতে থাকা ট্রাক দেখে আপনি চোখ বন্ধ করেছিলেন, সেটা আমি জানতাম না, কিন্তু আজ জানি। আপনাকে আল্লাহর কসম, আপনি এই ট্রাকের ব্যাপার নিয়ে দয়া করে কখনো কোনো ঝামেলায় জড়াবেন না। সত্যি বলতে বাবা আমায় বলে গিয়েছিলেন আপনার ড্রাইভারি জীবনের কয়েকজন শত্রু ছিল, আপনার জন্য তাদের ব্যবসার ক্ষতি হচ্ছিল বিধায় তারা আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। ওই ট্রাক তাদেরই ছিল, কিন্তু আমি সেদিন সবটা স্বাভাবিকভাবে দেখেছি। ট্রাকটা স্বাভাবিকভাবেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, আপনি আমার বাবাকে দেখে ভেবেছিলেন তিনি আমার স্বামী, কারণ তাকে অনেক অল্প বয়স্ক মনে হচ্ছিল। আপনি হয়তো জানেন না, জিন্নাতে যারা রয়েছেন, অর্থাৎ জিন জাতি যারা রয়েছেন, আল্লাহ তাদের একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন। তারা অনেক বছর বাঁচতে পারেন এবং মৃত্যুর পূর্বে তারা তাদের যৌবন পুনরায় ফিরে পান। আমার বাবার এই পরিবর্তনে আমি অনেক অবাক হয়েছিলাম, কিন্তু পরিশেষে আজ সবটাই আমার কাছে পরিষ্কার। এটা বলে স্ত্রী কাঁদতে কাঁদতে বারান্দায় চলে যান, কিন্তু আমি আর সহ্য করতে পারিনি। মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এতগুলো ঘটনা সে শোনালো আমাকে সবকে সত্যি? ও নিজে আসলে কি একজন মানুষ না জিন? এসব ভাবতে ভাবতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর 2 দিন আমি কি করেছি, কার সাথে কি আচরণ করেছি তার কিছুই আমার জানা নেই। 2 দিন পরে আমি স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করি। আমার স্ত্রী আমাকে এসে সবটা বুঝিয়ে বলেন তিনি একজন মানুষ, তার কাছে কোনো অলৌকিক ক্ষমতা নেই। তার বাবার মৃত্যুর সাথে সাথে সেই ক্ষমতাও হারিয়ে গিয়েছে। তার পরিবার বলতে এখন শুধু এই শাশুড়ি। আমি ব্যাপারটা বুঝতে পারি এবং একটা সময় সবটা স্বাভাবিকভাবে মেনে নিয়ে জীবন নতুন রূপে শুরু করি। যারা আমাকে মারতে চেয়েছিল রাজশাহীতে থাকলে সেই লোকগুলোর সাথে আবারও ঝামেলা হতে পারে ভেবে আমি আমার পুরো পরিবার নিয়ে এখন বগুড়াতে থাকি। কিন্তু আমার স্ত্রীর কোনো আত্মীয় স্বজনের খোঁজ না থাকায় আমার বাবা মা তাকে অনেক জোরাজুরি করেন তাদের ব্যাপারে জানানোর জন্য, কিন্তু আমার স্ত্রী বলেন তার কোনো আত্মীয় স্বজন নেই, তার বাবা একা তাকে মানুষ করেছে, আর মৃত্যুর পূর্বে কয়েকজনকে তার বিয়ের দায়িত্ব দিয়ে যায়। যারা দায়িত্ব পেয়েছিলেন তারাও এখন
আর থাকে না। তাই নিজের বলতে এখন শুধু এই পরিবারই আছে। এরপর থেকে বাবা মা আর কিছু বলেনি। আজ আমার পরিবার নিয়ে আমি অনেক সুখে আছি। আমার শ্বশুর অর্থাৎ সেই মধ্যবয়স্ক লোকের কথা মতো আমার পরিবারে কখনো কোনো অভাব দেখা দেয়নি। মূলত এই ছিল ঝন্টু ভাইয়ের ঘটনা। এই ঘটনা শুনে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সিএনবির মোড়ে বসে প্রায় 1.5 ঘন্টার মতো এই ঘটনা আমাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। বিশেষ করে ভাবির অর্থাৎ ঝন্টু ভাইয়ের স্ত্রীর ঘটনা। আমি তাকে সামনে থেকে দেখেছি। তিনি কতটা বড় মনের মানুষ আমি জানি। একদিনের পরিচয়ে তিনি আমাকে এতটা স্নেহ দিয়েছিলেন যে সেটা বলে বোঝানো যাবে না। আর তার মতো একজন মানুষের শিশুকাল এতটা নির্মমতা ছিল, কথাটা আমার হৃদয়ে এসে আঘাত করেছে। সত্যি বলতে ঘটনা বলতে বলতে ঝন্টু ভাইয়ের চোখে যেমন পানি চলে এসেছিল, ঠিক আমিও নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আর হ্যাঁ, ঈদের পরের দিন বাকি ড্রাইভার ভাইরা ঝন্টু ভাইয়ের পূর্ব পরিচিত হলেও মূলত আমার কারণে ঘটনাটি সম্পূর্ণ শেয়ার করেননি। আগেই বলেছি, তাকে শর্ত দেয়া ছিল 3 বার সামনে থেকে পরখ করার পূর্বে কাউকে ঘটনা শোনানো যাবে না। এই ঘটনা অনেক বড়, অনেকগুলো অতিরিক্ত শব্দ হয়তো আমি যুক্ত করেছি, যার কারণে ঘটনাটা আরো বড় হয়ে গিয়েছে। যদি কোনো কারণে বিরক্ত বোধ করে থাকেন, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এই ছিল ঘটনা, এবং এই ঘটনা শুনে আমিও একটা ঘোরের মধ্যে চলে যাই। আমি যেন সেই দৃশ্যগুলো দেখতে পাই। আম গাছের নিচে বসে সেই বৃদ্ধ লোকগুলো যারা চোখের পলকে মিষ্টি নিয়ে এসে হাজির করে। আবারও রাস্তায় হঠাৎ করে সামনে চলে আসা ট্রাক, সেই বৃদ্ধ ভদ্রলোককে যেন আমি দেখতে পাই, তার অবয়বটি যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার সেই ড্রাইভারের চেহারাও যেন মাঝে মাঝে আমি অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আমার চোখের সামনে ভেসে ওঠে তারা, সেই ড্রাইভার সাহেব অর্থাৎ ঝন্টু ভাই আমাদের রোমানকে সেই গল্পটি বলছেন। সেই মুহূর্তগুলো কেমন একটা ঘোর ঘোর মুহূর্ত পুরোটা। আমি জানি না যে আপনাদেরকে কিভাবে আন্দোলিত করেছে বা আপনারা কিরকম অনুভব করেছেন ঘটনাটি শোনার সময়, কিন্তু এই ব্যাপারগুলো আমার ভেতরে নাড়া দিয়ে গেছে। এই ব্যাপারগুলো অন্যরকমের এক দোটানা সৃষ্টি করেছে আমার হৃদয়ে, এবং আমি বিশ্বাস করি এই ঘটনাটা অনেক 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 বেশি স্পেশাল। পুরো ঘটনাটার মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার ছিল। ঘটনাটা লেখার যেমন মুন্সিয়ানা আছে, রোমান যেটা সবচেয়ে চমৎকারভাবে তুলে ধরতে পারে, যেটা আপনি শুনবেন সেটা সুন্দরভাবে লিখে উপস্থাপন করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ। সেটা রোমান খুব দক্ষতার সাথে করেছে, এবং সেই জন্য রোমানকে ধন্যবাদ জানাই। রোমানের আরো একটা ঘটনা আসবে ঈদে, সেটাও রোমান জানিয়েছে, সেটার অধীর অপেক্ষায় আছি আমি, এবং আশা করছি যে এইরকম ঘটনা আপনাদের কাছে থাকলে আপনারাও লিখে পাঠাবেন। কি চমৎকার ঘটনা, অনেক কিছু জানতে পারলাম এই ঘটনার মাধ্যমে। একটা পুরো পরিবারের, পুরো একটা জীবনের ঘটনা যেন বলা হয়েছে এই পুরো ঘটনাটার মধ্যে। কি চমৎকার, কি চমৎকার। আপনারা ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ইয়েস, যেহেতু লাইভ শো সুতরাং আমাদেরকে ওয়েট করতে হয়েছিল ইলেকট্রিসিটি আসা পর্যন্ত, সেই জন্য দেরি করে শুরু করেছিলাম এবং দেরি করেই শেষ করলাম। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি। যদি এতটুকু আনন্দ দিতে পারি নিজেকে ধন্য মনে করব। আশা করছি আমাদের আজকের এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখছেন তারা অনেকেই আনসাবস্ক্রাইব করে দেখছেন, মানে সাবস্ক্রাইব না ছাড়াই দেখছেন আর কি। ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রিপশন বাড়ছে না। সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সাবস্ক্রাইব করে তারপরে দেখুন, আমাদের সঙ্গে থাকুন, তাহলে সবকিছু আপডেট আপনারা পাবেন। আমরা চলে যাব আজকের মতো। কথা হবে আবারও আগামীকাল ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।